গল্পের শুরুতেই আমরা লিও থমসন নামের একটা ছেলেকে দেখতে পাই। সে একটা রেসলিং রিংয়ে তার থেকে অনেক শক্তিশালী এমনকি বড় একজন রেসলারের সঙ্গে লড়ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো লিও লোকটাকে অনেক সহজেই পরাজিত করে ফেলে। সবাই তো তাকে অনেক হাততালি দিচ্ছিল। তবে বন্ধুরা, এটা কিন্তু কোনো সত্যি কাহিনী নয়, কারণ লিও এতক্ষণ ধরে স্বপ্নে দেখছিল। কারণ লিওর দাদির ডাকে সে ঘুম ভেঙে দেখে সে বিছানায় শুয়ে আছে। এরপর লিও রেডি হয়ে তার স্কুলের জন্য বেরিয়ে পড়ে। স্কুলে গিয়ে তার বন্ধু কেলাব আর রিওর সঙ্গে দেখা করে। তার তিনজনই স্কুলের রেসলিং কম্পিটিশনে অংশগ্রহণের কথা বলছিল। তবে এখানে লিও অনেক কনফিডেন্ট দেখায়, কারণ সে তো প্রায়ই স্বপ্নে রেসলিং নিয়েই দেখে। তো তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, তখনই আবার পাশ থেকে কিছু দুষ্টু ছেলেরা এসে তাদেরকে এটা ওটা বলে অপমান করে। এমনকি লিওর কাছ থেকে তার আঁকা একটা ছবি নিয়েও তাকে অনেক ছোট করতে থাকে। তবে লিওরা তখন ওই ছেলেদের কিছুই বলে না। এরপর লাঞ্চ করার সময় লিও সারাক্ষণ এরিকা নামের একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে। আসলে সে এরিকাকে মনে মনে খুবই পছন্দ করে। স্কুল ছুটি হবার পর লিও যখন বাড়ির দিকে যাচ্ছিল, তখনও দুষ্টু ছেলেরা তাকে আবারও পথ আটকিয়ে দাঁড়ায় আর লিওকে অনেক বিরক্ত করতে থাকে। এমনকি তারা লিওকে মারার জন্য সাইকেল নিয়ে তাড়া করে। তবে মাঝ রাস্তায় একটা গাড়ি এসে তাদেরকে আটকে দেয়। আর এই সুযোগে লিও তাদের হাত থেকে পালানোর জন্য একটা অচেনা বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ওই দুষ্টু ছেলেরা তাও লিওর পিছু করতে করতে ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তাদের দেখে লিও তো একটা রুমের মধ্যেই ঢুকে পড়ে। লিও ওই রুমে ঢুকতেই দেখতে পায় সেখানে সব রেসলিং এর জিনিসপত্র দিয়ে ভরা। এদিকে ওই ছেলেগুলো বুঝতে পেরে যায় যে লিও এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে। তাই তারা ওখানে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। তবে ঠিক সেই সময় ওই বাড়ির মালিক সেখানে চলে আসে আর ওই দুষ্টু ছেলেগুলোকে ওখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে লিও তো ওই ঘরের মধ্যেই থাকে। সে রেসলিং এর সমস্ত জিনিসপত্র দেখতে দেখতে ওখানে একটা মাস্ক খুঁজে পায়। কিন্তু যখনই সে মাস্কটা পরতে যাবে, ঠিক তখনই ওই ঘরের মালিক সেখানে চলে আসে। সে লিওকে অনেক প্রশ্ন করতে থাকে, তুমি কে, এখানে কিভাবে এসেছো? তবে লিওর এত মাসুম চেহারা দেখে ওই লোকটা তাকে আর কিছু বলে না, এমনকি তাকে ওই মাস্কটা গিফট হিসেবে দিয়ে দেয়। তো এরপর লিও বাসায় ফিরে এসে প্রতিদিনের মতোই তার দাদির সঙ্গে রেসলিং ম্যাচ দেখতে বসে পড়ে। ওই সময় তার বাবাও চলে আসে আর টিভিতে তখন ঘোষণা করা হচ্ছিল নতুন একটা রেসলিং ম্যাচের। আর ওই রেসলিং ম্যাচে জয়ী হবে সে পরবর্তীতে NXT চ্যাম্পিয়ন হবে। আর এর থেকে খুশির খবর হলো ওই চ্যাম্পিয়নশিপটা এবার লিওর শহরেই হবে। এই চ্যাম্পিয়নশিপে আরো কিছু আকর্ষণীয় পুরস্কার রয়েছে, যেমন যে চ্যাম্পিয়ন হবে সে WWE এর কন্ট্রাক্টের সাথে $50,000 পাবে। এটা শুনে তো লিও প্রচন্ড খুশি হয়ে যায়। তবে একটু পরে লিও তার বাবার কাছে তার মার কথা জানতে চায়। অনেকদিন ধরেই তার মা বাসায় আসছে না, কিন্তু লিও তার মার কথা জিজ্ঞাসা করতে তার বাবা স্টিভ এই বিষয়টা পুরোপুরি এড়িয়ে গিয়ে ওখান থেকে চলে যায়। আসলে লিওর মা তাদেরকে ছেড়ে অন্য একটা লোকের সঙ্গে চলে গিয়েছে, তাই লিওর বাবা তাকে এই কথাটা কোনোভাবেই জানাতে পারছে না। এদিকে স্টিভ নিজে প্রায় $20,000 মতো ঋণ করে ফেলেছে, তাই টাকা পরিশোধ করার জন্য তাকে প্রায় সময় বাইরে থাকতে হয়। এই কারণে লিওর দাদি তাকে এখন দেখাশোনা করে। এদিকে লিও ঘরে গিয়ে তো সেই মাস্কটা পরে, যেটা সে ওই বাড়ি থেকে নিয়ে এসেছিল। ওই মাস্কটা পরার পরে তার কণ্ঠস্বর কেমন যেন চেঞ্জ হয়ে যায়, বড় মানুষের মতো ভারী কণ্ঠস্বর হয়ে যায়। এমনকি তার শরীরে অনেক বেশি শক্তিও অনুভব করছিল। আর তখনই লিও বুঝতে পারে যে নিশ্চয়ই এই মাস্কের মধ্যে কোনো না কোনো বিষয় রয়েছে। এই খুশিতে লিও যখন একটা লাফ দেয়, তখন তো একটা আলমারি তার উপর এসেই পড়তে লাগে। কিন্তু লিও তার হাত দিয়ে অত ভারী আলমারিটা আটকে ফেলে। লিও তো কিছুই বুঝতে পারছিল না যে হঠাৎ করে তার শরীরে এত শক্তি কোত্থেকে আসলো। এরপর সে তার শক্তি পরীক্ষা করার জন্য একটা গাড়ি তার এক হাত দিয়েই তুলে ফেলে। এমনকি তাদের ঘরের সামনে থাকা গাছটাকেও সে একটা লাথি মেরেই ফেলে দেয়। এরপর লিও বুঝতে পারে যে আসলে এই মাস্কটা অনেক বেশি শক্তিশালী। তাই এইবার সেই মাস্কের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে শুরু করে। আর সেখান থেকে জানতে পারে যে এই মাস্কটা বহু যুগ আগের একজন শক্তিশালী রেসলারের ছিল। এই মাস্কের মধ্যে অনেক শক্তি আছে, তবে একটা আশ্চর্যের বিষয় হলো এই মাস্কটা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে। আর দীর্ঘ 50 বছর ধরে এই মাস্কটি এখনো কারো হাতেই পড়েনি। তো এর পরের দিন সকালে লিও যখন স্কুলে যায়, তখন দেখতে পারে যে তার দুই বন্ধুকে আবারও দুষ্টু ছেলেগুলো বিরক্ত করছে। লিও তো এটা দেখে আর চুপ থাকতে পারে না, তাই দ্রুত ব্যাগ থেকে সে তার মাস্কটা বের করে আর ওই ছেলেগুলোকে দুষ্টুমি করতে নিষেধ করে। কিন্তু তারা তো লিওর কথাকে পাত্তাই দেয় না, তাই লিও এবার চালাকি করে প্রথমে লাইটটা অফ করে। আর যখন এরপর লাইট জ্বলে ওঠে, তখন দেখা যায় যে 3টা ছেলে লকারের সঙ্গেই আটকে আছে। মানে তোমরা তো বুঝতে পারছো বন্ধুরা এখানে ঠিক কি ঘটেছে। তো যাই হোক, এরপর তারা 3 বন্ধু মিলে যখন টিভি দেখছিল, তখন সেখানে চ্যাম্পিয়নশিপে প্রথম রেসলারের নাম ঘোষণা করা হয়, যার নাম স্যামসাং। আর সবাই মনে করছিল যে এই স্যামসাংকে কেউ হারাতে পারবে না।
অর্থাৎ সেই চ্যাম্পিয়ন হবে। এরপরের দিন লিও সকালবেলা ওই মাস্কটা পরে চ্যাম্পিয়নশিপে নাম লেখাতে চলে যায়, কিন্তু ওখানে থাকা মহিলাটা লিওকে ছোট বলে কোনো মতেই তার নাম লেখাতে চাচ্ছিল না। লিও তো নাছোড়বান্দা, সে জোর করে ওখানে তার নাম রেজিস্টার করে কিসকিট হিসেবে, মানে তার নাম যে লিও সেটা পুরোপুরি এড়িয়ে যায়। তো এরপর সে যখন রেসলিং এর ওখানে গিয়ে একটা চেয়ারে বসতে যায়, একটা ঘাব্বু মার্কা রেসলার তাকে ওখান থেকে উঠিয়ে দেয়, কিন্তু তখনই একজন রেসলার তাকে বসার জন্য পাশে জায়গা দেয়। আর এরপর যেখানে টিভিতে যার নাম বলা হচ্ছিল অর্থাৎ স্যামসাং, সে চলে আসে। সে এসে চেয়ারে বসা মাত্রই তো চেয়ারটা ভেঙে যায়, আর এটা দেখে তো সেখানে থাকা সব রেসলাররা স্যামসাংকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তো এরপর সেখানে চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যায়। আর প্রথম রাউন্ডটা ছিল ব্যারেল টস, যেখানে স্যামসাং প্রথমে দুইটা ভারী ব্যারেল অনেক দূরে ছুঁড়ে মারে। আর যখন লিওর পালা আসে, সে তো একটা ব্যারেলকে ধরে পুরো স্টেডিয়ামের বাইরেই ফেলে দেয়। আর এর পরের রাউন্ডটা ছিল রেসলারদের নিজেদের মুভ দেখানো, তাও আবার একটা নকল পুতুলকে মেরে। এখানে লিও তো রেসলিং এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে লাফ দিয়ে দেখিয়ে দেয়, যা দেখে সবাই তো পুরো হয়রান হয়ে যায় যে এত ছোট একটা বাচ্চা কিভাবে এরকম মুভ দেখালো। এরপর প্রথম রাউন্ডের সব টেস্ট শেষ হয়ে যাওয়ার পর যখন সিলেকশনের পালা আসে, তখন লিও তো এই প্রথম রাউন্ডে অনায়াসে পাশ করে যায়। আর ওখানে যখন কমেন্টেটর লিওর নাম নিচ্ছিল, তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর প্রথম রাউন্ড শেষ করে রাতের বেলা লিও যখন চুপি চুপি জানালা দিয়ে তার ঘরে ঢোকে, তখন তার দাদিকে ওখানে দেখে তো সে রীতিমতো ভয় পেয়ে যায়। এরপর তার দাদি তাকে প্রশ্ন করতে থাকে, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে, সত্যি করে বলো তুমি কোথায় গিয়েছিলে। এরপর লিও তার দাদিকে সমস্ত সত্যি কথা বলে দেয়। সে ওই চ্যাম্পিয়নশিপে জিতে $50,000 পেয়ে তার বাবার সব টাকা শোধ করতে চায়। তো এর পরের দিন সকালবেলা লিও যখন লাইব্রেরিতে বসেছিল, তখন আবারও সে এরিকাকে দেখতে থাকে। তখন তার বন্ধুরা তাকে বলছিল যে, কিরে এত দূর থেকে দেখছিস কেন, কাছে গিয়ে কথা বল। তার বন্ধুদের এরকম বারবার বলার কারণে লিও এবার তার মাস্কটা পরে এরিকার সঙ্গে কথা বলতে চলে যায়, কিন্তু লিও তার সামনে গিয়ে কথা বলতে অনেক লজ্জা পাচ্ছিল। তাই সে বুকশেলফের ওপার থেকে এরিকার সঙ্গে কথা বলে। তাদের এই কথোপকথন থেকেই তারা একসঙ্গে স্টাডি করার, এমনকি মাঝে মাঝে কথা বলবে এই প্ল্যানও করে। অন্যদিকে তো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গিয়েছে। এখানে প্রথম ম্যাচের বিজয়ী লেসলি নাম করে একটা মেয়ে, আর এর পরের গেমেও স্মুথ অপারেটর আর স্যামসাংও বেশ ভালোভাবেই জিতে যায়। আর লিও তখন তার প্রতিপক্ষ কাউবয়ের সঙ্গে লড়তে পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু ম্যাচ শুরু হতেই কাউবয় লিওকে দূরে ছুঁড়ে মারে। লিও তাকে হারানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু প্রথমে সে কাউবয়ের সঙ্গে পেরে উঠছিল না। রেফারি এরপর যখনই সেখানে কাউন্টডাউন শুরু করে দেয়, তখন লিও তাকে এক ধাক্কা দিয়ে তো আকাশেই তুলে দেয়। লিও তখন মনে করছিল যে সেই ম্যাচটা জিতে গিয়েছে, কিন্তু কাউবয় আবার তখন পেছন থেকে এসে লিওকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করে। কিন্তু লিও এবার আগে থেকেই প্রস্তুত ছিল, তাই সে উল্টোই দড়িটাকে রিংয়ের চারপাশে অনেক দ্রুত ঘোরাতে থাকে। আর এরপর সে তার কোনই দিয়ে কাউবয়ের বুকে এমন ভাবে আঘাত করে যে সেই ম্যাচটা ওখানেই জিতে যায়। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে লিও তার ঘরে বসেই পড়াশোনা করছিল। তখন তার দাদি তাকে নিচে ডাকে। নিচে আসার পর তো লিও এরিকাকে দেখতে পায়। এরিকাকে দেখে লিও পুরোপুরি অবাক হয়ে যায়। তখন এরিকা লিওকে বলে যে, আমি তোমাকে সারপ্রাইজ দেব, এই জন্যই ফোন না করে এসেছি। এরপর তারা দুইজন মিলে ওখানে অনেক ভালো একটা সময় কাটায়। এদিকে পরের দিন রেসলিং এর তৃতীয় রাউন্ডে লিও মানে কিটকিসের লড়াই শুরু হয়ে যায় স্কিন ফেস নামের এক শক্তিশালী রেসলারের সঙ্গে। লিও তো প্রথমে স্কিন ফেসের কোলে উঠে তাকে মারা শুরু করে, কিন্তু তার শরীরে এত ঘামের গন্ধ ছিল যে লিও তাকে মারতেই পারছিল না। আর এই সুযোগে ওই রেসলার তাকে দূরে ছুঁড়ে মারে। এরপর লিও যখন তাকে আবারও মারতে আসে, এইবার তো স্কিন ফেস পুরোপুরি সীমাই অতিক্রম করে ফেলে, কারণ সে ওখানে এমন ভাবে বায়ু দূষণ করে যে লিও রিং এর বাইরেই পড়ে যাচ্ছিল। আর তার এই কাণ্ডে রেফারি থেকে শুরু করে তো দর্শকরাও প্রচন্ড বিরক্ত হয়ে যায়। কিন্তু এইবার লিও কোনো মতে তার নাক মুখ চেপে ধরেই স্কিন ফেসকে তার পা দিয়ে মেরে সেখানে হারিয়ে দেয়। তো এর পরের দিন সকালবেলায় লিও আবারও তার স্কুলের দিকেই যাচ্ছিল। তখন তার বাবা লিওকে এরিকা আর তার বন্ধুত্বের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লিও এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য তার বাবাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করে, তাই তার বাবাও সেখানে আর কিছু বলতে পারে না। এরপর স্কুলে চলে গেলে ক্যান্টিনে বসে সবাই যখন কিটকিস মানে লিওর ব্যাপারে আলোচনা করছিল, তখন ওই দুষ্টু ছেলের দলরা এরিকাকে এসে জিজ্ঞাসা করে যে, এই তুমি লুজারদের সঙ্গে এখানে কি করছো? তখন এরিকা বলে যে, তোমার কি সমস্যা, আমি এখানে আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি। ঠিক তখনই আবার ক্যাফেতে একজন ডাকাত চলে আসে, আর ক্যাফের ম্যানেজারের মাথায় বন্দুক ধরে সেখানকার সমস্ত টাকাই নিয়ে যাচ্ছিল। আর এই লোকটিকে ওইভাবে বন্দুক হাতে দেখে তো লিওরা সবাই টেবিলের নিচেই লুকিয়ে পড়ে। ঠিক তখনই লিও তার ব্যাগ থেকে মাস্কটা বের করে পরে নেয়, আর কিটকিসের আসল রহস্য তার বন্ধুদের কাছে বলে দেয়। এরপর লিও মাস্কটা পরে তো সোজাই লোকটার সামনেই চলে যায়, আর তার দিকে একের পর এক বরফ ছুঁড়ে মারতে থাকে। এরপর লিও ওই লোকটাকে ধরে একদম ক্যাফের বাইরেই বের করে দেয়।
অন্যদিকে আমরা লিওর দাদিকে দেখতে পাই, যে তার ছেলেকে বলছিল, তুমি এখনো পর্যন্ত লিওকে তার মায়ের ব্যাপারে সবকিছু বলছো না কেন? কারণ লিও এখনো অপেক্ষা করে আছে তার মা ফিরে আসবে, আর যতক্ষণ না পর্যন্ত তুমি সত্যটা বলবে সে তো তার মায়ের জন্য অপেক্ষা করে যাবে। তো লিও তো এদিকে আস্তে আস্তে তার স্কুলে পুরো সেলিব্রিটি হয়ে যাচ্ছিল। এইটা দেখে ওই দুষ্ট ছেলের দলরা, মানে যারা লিওকে আগে বিরক্ত করতো, ওরা তো পুরো হিংসায় জ্বলে পুড়ে যায়। তাই ওরা এবার লিওর উপর সবসময় নজর রাখতে শুরু করে। এদিকে লিওর দাদি থেকে শুরু করে স্কুলের সবাই মোটামুটি লিওর সম্পর্কে জানলেও তার বাবা কিন্তু এখনো তার ছেলের সম্পর্কে তেমন কিছুই জানে না। মানে তার ছেলে এই যে কিটকিস আর সেই যে রেসলিং এ অংশগ্রহণ করছে, এই ব্যাপারে স্টিভ এখনো কিছুই জানে না। তো এদিকে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে স্যামসাং এর সঙ্গে মোকাবেলা করছিল রেসলি নামের সেই রেসলারটা। লেসলি প্রথম দিকে ভালোই লড়ছিল, কিন্তু শেষমেশ স্যামসাং তাকে হারিয়ে দেয়। আর এইবার লড়াই হবে স্মুথ অপারেটর আর কিটকিসের, মানে লিওর। তারা দুইজন তো রিংয়ের বাইরে খুব ভালো বন্ধু, কিন্তু যখন লিও রিংয়ে প্রবেশ করে তার পায়ে সে কেমন যেন অদ্ভুত রকম ফিল করছিল, আর সে হঠাৎ করে তখন স্লিপ করে নিচে পড়ে যায়। কিন্তু এরপর যখন লড়াই শুরু হয়ে যায় তখন স্মুথ অপারেটর তো লিওকে এক ধাক্কায় রিংয়ের বাইরেই ফেলে দেয়। আর তখন লিও বুঝতে পারে যে কেউ ইচ্ছা করে তার জুতার নিচে আঠা লাগিয়ে রেখেছিল। আর এরপর লিও যখন আবারও রিংয়ে ফিরে আসে তখন স্কিন অপারেটর তাকে নিচে ফেলে দিয়ে মারতে শুরু করে। এরপর রেফারি যখন কাউন্টডাউন শুরু করে দেয়, ঠিক তখনই লিও স্কিন অপারেটরকে হাওয়ায় উড়িয়ে দেয়। আর এরপর তাদের দুইজনের মাঝখানে বেশ অনেকক্ষণ ধরেই লড়াই চলে, কিন্তু আলটিমেটলি লিও তাকে পরাজিত করে এই ম্যাচটা জিতে যায়। তবে ম্যাচ শেষ হয়ে যাবার পর লিও সেখানে থাকা সবাইকে বলে যে স্কিন অপারেটর অনেক ভালো একজন মানুষ, সে কখনোই আমার জুতায় আঠা লাগাবে না। আমি শিওর এই কাজটা অন্য কেউ ইচ্ছা করেই করেছে। তো এরপর ম্যাচ শেষ করে রিং থেকে বেরিয়ে লিও তার বন্ধুদের সঙ্গে দেখা করে। আসলে তারা সবাই মিলে স্কুলের একটা ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করার জন্য প্ল্যান করছিল। ঠিক তখনই তাকে ফাইনাল ম্যাচের জন্য প্রেস কনফারেন্সে ডেকে নিয়ে যাওয়া হয়। আর এই দিকে তো স্যামসাং এর এজেন্টরা লিওর আসল শক্তি, মানে মাস্কটার সম্পর্কে জেনে গিয়েছে। এরপর প্রেস কনফারেন্স শেষ করে লিওকে কিছু ফটোশুট করার জন্য বলা হয়, কিন্তু এদিকে তো এসব কিছু করতে গিয়ে তার স্কুলে সে ট্যালেন্ট শোতে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছিল। এরিকার তো অনেক টেনশন হচ্ছিল, কারণ লিও বাদে সেখানে প্রায় সব লোকই পৌঁছে গিয়েছে। যেহেতু লিও এখনো আসেনি, তাই সে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে তাদের পারফরমেন্সটা সবার শেষে দেওয়ার জন্যই বলে। কিন্তু সবার পারফরমেন্স শেষ হয়ে যাবার পরেও লিও না আসার কারণে এরিকাকে একাই স্টেজে যেতে হয়। আর এরিকাকে স্টেজে একা একা দেখে লিওর বন্ধু তাকে সঙ্গ দেবার জন্য স্টেজে চলে যায়। তখন তারা দুইজন মিলে পারফরমেন্স করে তো সবাইকেই মাতিয়ে তোলে। এদিকে লিও তো ফটোশুট শেষ করে অনেক তাড়াতাড়ি সাইকেল নিয়ে যখন স্কুলে চলে আসে তখন দেখতে পায় যে প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে আর সবাই যার যার বাড়ির দিকেই চলে যাচ্ছে। সেখানে শুধুমাত্র তার বন্ধুরাই ছিল, যারা লাস্ট কয়েক ঘন্টা ধরে তার জন্য অপেক্ষা করছিল। লিও তখন আজকের ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চায়, কিন্তু এতক্ষণে লিওর বন্ধুরা তার সে ফটোশুটগুলো দেখে নিয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে লিও প্রেস কনফারেন্সে বেশ মজা করছে। এগুলো দেখে তো লিওর বন্ধুরা রাগ করে তার সঙ্গে আর কথা বলে না। এরপর লিও যখন মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে আসে তখন দেখতে পায় যে পার্কিং লটের দুষ্টু ছেলেগুলো তার সাইকেলটাকে ভেঙে ফেলেছে। তো এর পরের দিন সকালবেলায় লিও তার ফ্রেন্ডদের কাছে এসে আবার একবার ক্ষমা চায়। সে অনেকবার ক্ষমা চাওয়ার পর এবার তার বন্ধুরা তাকে মাফ করে দেয়। এদিকে কাজ শেষ করার পর স্টিভ যখন বাড়িতে ফিরে আসে তখন সে লিও আর তার দাদিকে কোথাও দেখতে পায় না। এরপর স্টিভ তার নিজের ঘরে গিয়ে তাদের একটা ফ্যামিলি ফটো দেখছিল। ওই ছবিটাতে আসলে লিও, সে এবং তার স্ত্রী ছিল। আর এরপরেই তো চলে আসে চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ, যেখানে লিওর সঙ্গে তার দাদিও আজকে ছিল। তারা যখন ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিল তখন স্যামসাং এর এজেন্ট আর স্যামসাং সেখানে চলে আসে। স্যামসাং এর এজেন্ট তখন লিওকে আর তার দাদিকে বিভিন্ন রকম কথা বলছিল। আর এই সুযোগে স্যামসাং গিয়ে লিওর মাস্কটা বদলে সেখানে নকল একটা মাস্ক রেখে দেয়। আর এরপরে তারা সেখান থেকে বিভিন্ন কথাবার্তা বলে চলে যায়। তারা ওখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তো চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটা শুরু হয়ে যায়। কিন্তু লিও তো কিছুই বুঝতে পারছে না যে সে তার আসল মাস্কটা নয়, বরং নকল মাস্ক পরে আছে। অন্যদিকে এই ম্যাচটা তো লিওর বাবা মানে স্টিভ বাড়িতে বসে টিভিতেই দেখছিল, আর সে তো এখনো জানেই না যে কিটকিসি হলো তার ছেলে লিও। ম্যাচ শুরু হতেই তো স্যামসাং লিওকে খুব বাজেভাবে মারছিল, কিন্তু লিও যখন তাকে মারতে যাচ্ছিল সে তো আর আগের মতো কোনো শক্তিই পাচ্ছিল না। লিও তো কিছুই বুঝতে পারছিল না যে সে কেন তাকে মারতে পারছে না। এরপর স্যামসাং লিওকে এক ধাক্কায় নিচে ফেলে দেয় আর লিওকে তার আসল মাস্কটা বের করে দেখায়। লিও তখন স্যামসাং এর প্ল্যান খুব ভালো করেই বুঝতে পারছিল, তাই সে তখন তার মুখের থেকে ওই মাস্কটা খুলে ফেলে। মাস্ক খোলা মাত্রই তো সেখানে থাকা সমস্ত মানুষরা কিটকিসের আসল চেহারা মানে লিওকে চিনে ফেলে। তাই সেখানে থাকা বাকি সবাই তো অনেকটা হয়রান হয়ে যায়। আর তখনই আবার স্যামসাং নিজে ওই মাস্কটা পরার চেষ্টা করে, কিন্তু ওই মাস্কটা তো তার ওই মোটা মাথার মধ্যে আর ঢুকবে না। এই কারণে সে রাগে তো ওই মাস্কটা দূরেই ছুঁড়ে মারে। আর লিও এই সুযোগে তার নকল মাস্কটা নিচে ফেলে দিয়ে স্যামসাং এর সঙ্গে কথা বলতে থাকে।
স্যামসাং তখন রেগে গিয়ে লিওর উপর হামলা করতে থাকে। তখন রেফারি এসে স্যামসাংকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু স্যামসাং তখন রেফারিকে উল্টো মেরে দেয়। এরপর সে লিওকে ধরত সোজা হাওয়ায় ছুড়ে মারে, আর লিও ওপরে ওই মাস্কটা পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল। লিও তখন কোনো মতে ওই মাস্কটা তার হাতে পাওয়ার চেষ্টা করছিল, আর স্যামসাং চেষ্টা করছিল লিওকে ওখান থেকে নামানোর। এদিকে নিজের ছেলেকে এরকম বিপদে পড়তে দেখে তো স্টিভ দ্রুত সেখানে চলে আসে, আর এরপর সে রিংয়ে এসে স্যামসাং এর দুর্বলতা সম্পর্কে লিওকে বলে। আসলে স্যামসাং উঁচুতে অনেক বেশি ভয় পেত, আর এটা যখন স্টিভ তার ছেলেকে বলছিল, এটা শুনে স্যামসাং ওপর থেকে নিচে পড়ে যায়। আর এর মধ্যে লিও তার ওই মাস্কটাও হাতে পেয়ে যায়, কিন্তু এইবার সেই মাস্কটা আর ব্যবহার করে না, সেই মাস্কটা রিং এর বাইরেই ফেলে দেয়। আর ওপর থেকে সোজা লাফ দিয়ে তো স্যামসাং এর ওপরেই পড়ে, আর তার কোনোই মানে এলবো স্টাইল এবার স্যামসাং এর বুকেই মেরে দেয়। আর মাস্ক ব্যবহার করা ছাড়াই নিজের শক্তি দিয়ে লিও এই ম্যাচটা জিতে যায়, মানে সেই রেসলিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে যায়। আর সেই $50,000 পায়, যেটা দিয়ে সে তার বাবার ঋণও পরিশোধ করে। আর এরপর তারা সবাই মিলে অনেক আনন্দের সঙ্গে থাকতে শুরু করে। আর আমাদের আজকের এই গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।